নমস্কার। আজকের আলোচনা তরু দত্তের খুব বিখ্যাত একটা কবিতা আওয়ার ক্যাশুয়ারিনা ট্রি নিয়ে। হ্যাঁ, এই অসাধারণ কবিতাটা। আমাদের কাছে কবিতাটা আছে আর এর কিছু বিশ্লেষণও আমরা দেখেছি। আমাদের লক্ষ্য হলো এর গভীরে যাওয়া, মানে এর আসল ভাবটা বোঝার। ঠিক, এর ভেতরের অর্থগুলো খুঁজে বের করার। তো প্রথমেই যদি কবিতাটার একটা সারসংক্ষেপ করি। হ্যাঁ, সেটা ভালো হয়। এটা আসলে কবির বাড়ির বাগানের একটা বিশাল ঝাউ গাছকে নিয়ে লেখা, কিন্তু শুধু গাছ তো নয়। না না, একেবারেই না। এই গাছটা আসলে কবির ছোটবেলা, বিশেষ করে তার সেই ভাই বোন যারা মারা গিয়েছিলেন তাদের সঙ্গে কাটানোর সময়ের একটা জীবন্ত প্রতীক যেন। একদম। প্রকৃতি, ব্যক্তিগত দুঃখ, স্মৃতি, আবার অমরত্বের একটা আকাঙ্ক্ষা সব মিলেমিশে গেছে এখানে। গাছটা যেন কবির জীবনের সব আনন্দ, কষ্ট, স্মৃতির একটা ধারক। খুব সুন্দর বলেছেন, স্মৃতির ধারক। আচ্ছা, তাহলে এবার একটু স্তবক ধরে ধরে আলোচনা করা যাক। হ্যাঁ, সেটাই ভালো হবে। শুরু করা যাক প্রথমটা দিয়ে। প্রথম স্তবকে কবি বলছেন একটা বিশাল লতা, অনেকটা অজগরের মতো, গাছটাকে পুরো পেঁচিয়ে ধরেছে। গাছটার গায়ে গভীর দাগ, মানে ক্ষতের চিহ্ন। তবুও গাছটা কিন্তু একদম বীরের মতো দাঁড়িয়ে আছে। হ্যাঁ, গ্যালেন্টলি দ্য জায়ান্ট ওয়্যার্স দ্য স্কার্ফ, এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ। ক্ষতটা যেন ওর উত্তরীয়। ঠিক, আর তার ডালপালা জুড়ে টকটকে লাল ফুল আকাশ পর্যন্ত উঠেছে। সেখানে সারাদিন পাখি, মৌমাছি। একটা জীবন্ত ছবি। আর রাতে যখন সব চুপ, তখন বাগান জুড়ে একটা মিষ্টি গানের সুর ভেসে আসে, নাকি গাছটা থেকে। এইখানেই গাছটার মানে শুধু টিকে থাকা নয়, তার মধ্যে একটা রহস্যময়তার ইঙ্গিতও পাওয়া যায়। ওই লতাটা অন্য গাছ হলে হয়তো মরেই যেত, তাই তো। কিন্তু এই গাছটা সেই ক্ষত নিয়েও দাঁড়িয়ে আছে। এটাও শক্তি। আর রাতের গানটা, সেটা হয়তো স্মৃতির গুঞ্জরণ বা প্রকৃতির নিজস্ব কোনো সুর। বাহ, বেশ গভীর। এবার দ্বিতীয় স্তবক, সেখানে সকালের ছবিটা খুব স্পষ্ট। হ্যাঁ, একেবারে ভোরের দৃশ্য। কবি বলছেন জানালা খুললেই গাছটা চোখে পড়ে আর মনটা মানে আনন্দে ভরে যায়। বিশেষ করে শীতকালে গাছের সবচেয়ে উঁচু ডালে একটা ধূসর বেবুন একেবারে মূর্তির মতো একা বসে সূর্যোদয় দেখে। কি অসাধারণ একটা ছবি! ওই একাকিত্ব, অথচ স্থিরতা। আর তার নিচের ডালে তার ছোট ছোট বাচ্চারা খেলছে, দূরে কোকিলের ডাক, অলস গরু চরণভূমিতে যাচ্ছে। পুরো পরিবেশটাকে কবি জীবন্ত করে তুলেছেন, শব্দ, দৃশ্য সব মিলিয়ে। আর ওই বিশাল গাছটার ছায়া পুকুরের জলে পড়েছে, যেখানে জলপদ্ম ফুটে আছে বরফের স্তূপের মতো সাদা। লাইক স্নো এন মাস্ট, উপমাটা দারুণ। এই স্তবকটা পুরোটাই ইন্দ্রিয় দিয়ে অনুভব করার মতো। গাছটা যে একা নয়, তার চারপাশে একটা জীবনচক্র চলছে, সেটাই দেখিয়েছেন। ঠিক, কিন্তু তৃতীয় স্তবকে এসে ব্যাপারটা একদম ব্যক্তিগত হয়ে যায়, তাই না? হ্যাঁ, এখানেই কবিতার আবেগটা সবচেয়ে বেশি ধরা পড়ে। কবি বলছেন গাছটা তার প্রিয়, শুধু তার বিরাট আকারের জন্য বা দেখতে সুন্দর বলে নয়। না, প্রিয় কারণ ওই গাছের নিচে তিনি তার ভাই বোনদের সঙ্গে খেলেছেন। সেই সঙ্গীরা আজ নেই। সময়ের সাথে হারিয়ে গেছেন। কিন্তু তাদের স্মৃতিগুলো গাছটার সঙ্গে এমনভাবে জড়িয়ে আছে, বছর পেরিয়ে গেলেও থাকবে। এই স্মৃতি মনে পড়লেই কবির চোখে জল আসে। আর এখানেই ওই ডার্জ লাইক মারমারের কথাটা আসে। হ্যাঁ, একটা বিষণ্ণ সুর বা বিলাপের মতো মর্মধ্বনি, যা নাকি সমুদ্রের গর্জনের মতো শোনায়। এটা কি গাছেরই দুঃখ? আমার মনে হয় এটা আসলে কবির নিজের মনের ভেতরের কান্না। তিনি নিজের দুঃখটাকেই প্রকৃতির ওপর আরোপ করছেন। মানে গাছটা যেন তার হয়েই কাঁদছে। অনেকটা তাই। তিনি ভাবছেন এই বিলাপ হয়তো সেই অজানা লোকে পৌঁছচ্ছে, যেখানে তার ভাইবোনেরা আছেন। প্রকৃতির সাথে নিজের অনুভূতিকে মিলিয়ে দেওয়া আর কি। এটা সত্যিই খুব মর্মস্পর্শী। আর চতুর্থ স্তবকে কি আশ্চর্য, কবি বলছেন এই একই বিলাপের সুর তিনি শুনেছেন 1000 মাইল দূরে বসে। হ্যাঁ, ফ্রান্স বা ইতালির সমুদ্রের ধারে বসেও শুনেছেন। যখনই ঢেউয়ের শব্দ কানে এসেছে, তার মনে পড়েছে দেশের বাড়ির এ গাছটার কথা। স্মৃতি যে কোনো দূরত্ব মানে না। ঠিক, স্মৃতি এখানে একটা সেতুর মতো কাজ করেছে। ভৌগোলিক দূরত্বটা তুচ্ছ হয়ে গেছে। বিদেশের ঢেউয়ের শব্দেও তিনি দেশের গাছের স্মৃতি খুঁজে পাচ্ছেন, কারণ ওটা তার সত্তার অংশ। বিদেশের মাটিও যেন চেনা হয়ে উঠছে ওই স্মৃতির আলোয়। হ্যাঁ, আননোন ল্যান্ড হলেও কবির কাছে তা ওয়েল নোন, কারণ তা শৈশব আর প্রিয়জনদের স্মৃতি দিয়ে গড়া।
আচ্ছা, এবার শেষ পঞ্চম স্তবক। এখানে কবি গাছটার সম্মানে একটা গাথা বা গান উৎসর্গ করতে চেয়েছেন। কারণ তার ভাই বোনেরা, তার প্রিয়জনদেরা গাছটাকে খুব ভালোবাসতেন। তিনি চাইছেন তার মৃত্যুর পরেও গাছটা যেন অমর হয়ে থাকে, যেমন ওয়ার্ডসওয়ার্থের বড়ডেলের ইউ গাছগুলো। এই ওয়ার্ডসওয়ার্থের উল্লেখটা খুব তাৎপর্যপূর্ণ। কিন্তু এই যে বলা, ভালোবাসা দিয়ে গাছটাকে বিস্মৃতির অভিশাপ থেকে বাঁচানো, মে লাভ ডিফেন্ড দি ফ্রম ওবলিভিয়ান স্কার্স, এটা কি একটু বেশি রোম্যান্টিক বা ভাববাদী শোনাচ্ছে না? কিছুটা তো বটেই। তবে এখানেই তরু দত্তের বৈশিষ্ট্য। ওয়ার্ডসওয়ার্থ যেমন ভয়, মৃত্যু বা সময় নিয়ে ভেবেছেন ওই ইউ গাছগুলোর প্রসঙ্গে, তরু দত্ত এখানে স্মৃতি, নস্টালজিয়া আর ভালোবাসার শক্তিকে আঁকড়ে ধরছেন। ও আচ্ছা। তিনি বলছেন তার নিজের কবিতা হয়তো দুর্বল হতে পারে, কিন্তু তার ভালোবাসা যেন গাছটাকে অমরত্ব দেয়। এটা তার গভীরতম আকাঙ্ক্ষা। আর দেখুন, কবিতার যে গঠনশৈলী, প্রতিস্তবকে 11টা লাইন, নির্দিষ্ট ছন্দের মিল, এগুলো শুধু টেকনিক নয়, এগুলো আবেগের প্রকাশ। হ্যাঁ, কবির আবেগের তীব্রতা আর চিন্তার গভীরতাকে একটা বাঁধুনি দিয়েছে, যা ওই আকুতিকে আরও জোরালো করে তুলেছে। তরু দত্ত সম্পর্কে একটু বলা দরকার, মাত্র 21 বছর বয়সে মারা যান উনি। হ্যাঁ, ভাবা যায়, এত অল্প বয়সে এত পরিণত লেখা। ইংরেজি ফরাসি দুটো ভাষাতেই সাবলীল ছিলেন। আর এই কবিতাটা তো তার মৃত্যুর পর প্রকাশিত হয়েছিল, তাই না? 1882 সালে। হ্যাঁ, সমালোচকরা অনেকেই এটাকে কিটসের ওটগুলোর সাথে তুলনা করেন। চিন্তা, আবেগ আর অঙ্গিক সবকিছুর দারুণ একটা মিশ্রণ। গাছটা তাহলে একই সঙ্গে শৈশবের আনন্দ, হারানো দিনের স্মৃতি, আবার নশ্বরতার বিরুদ্ধে অমরত্বের একটা প্রতীক। একদম, স্থায়িত্বের প্রতীকও বটে। তাহলে সব মিলিয়ে যদি বলি, এই কবিতাটা ক্যাসোয়েরিনা গাছকে কেন্দ্র করে স্মৃতি, ভালোবাসা, হারানোর যন্ত্রণা আর সময়ের সাথে লড়াই করে টিকে থাকার যে মানুষের চিরন্তন ইচ্ছা, সেটাকেই খুব পাওয়ারফুলি তুলে ধরেছে। নিঃসন্দেহে। আর একটা জিনিস ভাবার জন্য রেখে যাই। বলুন। কবিতাটা তো লেখা হয়েছিল বাড়ি থেকে অনেক দূরে বসে, আর প্রকাশিত হল কবির মৃত্যুর পরে। হ্যাঁ। তাহলে এই যে লেখার কাজটা, এটাই কি আসলে দূরত্ব ঘুচিয়ে দেওয়া আর বিস্মৃতিকে জয় করার একটা উপায় হয়ে উঠল না? ঠিক যেমন কবি চেয়েছিলেন তার গাছটাকে অমর করতে। বাহ, দারুণ একটা দিক। মানে কবিতাটাও গাছটার মতোই অমরত্বের দিকে একটা যাত্রা। হয়তো সেটাই, কবির নিজের অজান্তেই হয়তো।